সাহিত্যের একটি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ভীষণ শক্তিশালী সৃষ্টির আজকের এই বিশ্লেষণে স্বাগত। একটি কবিতা ঠিক কতটা শক্তিশালী হতে পারে যখন তার প্রতিটি শব্দ খুব মেপে মেপে ব্যবহার করা হয়, সেটাই আজ আমাদের মূল আলোচনার বিষয়। চলুন কোনো ভূমিকা না করে সরাসরি মূল কথায় চলে যাই আর দেখি কিভাবে মাত্র কয়েকটা লাইন একটা সম্পূর্ণ সমাজের চিত্র তুলে ধরতে পারে। তো প্রশ্ন হল, একটি স্থগিত স্বপ্নের কি পরিণতি হয়? এই একটা শক্তিশালী প্রশ্নই কিন্তু পুরো কবিতাটির ভিত্তি। এটা শুধুই একটা সাধারণ কৌতূহল নয়, মানুষের মনের একদম গভীরের আকাঙ্ক্ষা আর হতাশার কথা বলছে এই লাইনটা। একটু ভেবে দেখুন তো, একটা স্বপ্ন যখন বারবার পিছিয়ে যায় তখন আসলে কি ঘটে? প্রথম পর্ব, ল্যাংস্টন হিউজ এবং হার্লেম। চলুন প্রথমের প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া যাক। কবিতাটি লেখা হয়েছিল ১৯৫১ সালে। সময়টা কিন্তু জাতিগত সমীকরণের ইতিহাসে এক কথায় সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আফ্রিকান আমেরিকানদের নাগরিক অধিকার আদায়ের সংগ্রাম তখন ধীরে ধীরে বেশ বড় একটা রূপ নিচ্ছিল। মানে এই ১৯৫১ সালটা শুধুই একটা সাধারণ সংখ্যা নয়, এটা একটা পুরো যুগের পুঞ্জীভূত ক্ষোভ আর পরিবর্তনের জন্য দীর্ঘ অপেক্ষার প্রতীক। এর গঠন কাঠামোটা বেশ ইন্টারেস্টিং, খুব সংক্ষিপ্ত আর মুক্ত ছন্দে লেখা। ভাষা একেবারে সাধারণ আর প্রত্যক্ষ, কোনো অপ্রয়োজনীয় অলঙ্কার বা প্যাঁচানো কথা নেই। আর সত্যি বলতে এই সরলতাই এর সবচেয়ে বড় শক্তির জায়গা, কারণ কোনো লম্বা ভূমিকার দরকার ছাড়াই এটা পাঠকের মনস্তত্ত্বে একেবারে সরাসরি আঘাত করে। তবে গঠনটা খুব সরল হলেও এর ভেতরের সুরটা কিন্তু বিশাল একটা গম্ভীর ওজন বহন করছে। এটা একই সাথে প্রশ্নবিদ্ধকারী এবং সতর্কতামূলক। ওই যে সাধারণ শব্দগুলোর কথা বললাম না, সেগুলোর আড়ালে লুকিয়ে আছে এক তীব্র সতর্কবাণী, যা সমাজকে তার সম্ভাব্য পরিণতি সম্পর্কে সচেতন করে তোলে। মানে এই সুরটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। দ্বিতীয় পর্ব, একটি স্থগিত স্বপ্ন। চলুন এবার এর ভেতরের অর্থগুলো বিশ্লেষণ করা যাক। এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এই প্রেক্ষাপটে স্বপ্ন বলতে কিন্তু রাতের ওই ঘুমের ঘোরে দেখা দৃশ্যকে বোঝানো হয়নি, বরং এটা হলো জাতিগত সমতা আর একটা উন্নত জীবনের একদম বাস্তব একটা অনুসন্ধান। বিশেষ করে তৎকালীন আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের দীর্ঘদিনের আশা আর আকাঙ্ক্ষাই হলো এই স্বপ্ন, যা প্রজন্ম থেকে প্রজন্মে শুধু উপেক্ষিতই হয়ে এসেছে। বলতে গেলে এটা বাঁচার মতো করে বাঁচার একটা মৌলিক অধিকারের দাবি। আর একটা বিষয় একদম জলের মতো স্পষ্ট, মানুষের এই মৌলিক আকাঙ্ক্ষাগুলোকে পিছিয়ে দেয়া কোনো সাধারণ বা ক্ষতিকারক নয় এমন কাজ নয়। এটা সমাজে বেশ সক্রিয়ভাবেই এক ধরনের সংঘাত তৈরি করে। আশা পূরণে দেরি করা মানেই হল নীরব একটা সমস্যাকে উস্কে দেয়া। স্বপ্নকে এভাবে আটকে রাখলে তা কখনোই কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না। তৃতীয় পর্ব, বিলম্বিত আশার চিত্রকল্প। এখানে থমকে থাকা পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে একটা চরম আর সহিংস প্রতিক্রিয়ার দিকে এগিয়ে যায়, সেটাই মূলত দেখানো হয়েছে। বিষয়টা ৩টে ধাপে ঘটে। প্রথমে শুকিয়ে যাওয়া, এরপর ঘা হয়ে যাওয়া, আর শেষে একেবারে বিস্ফোরিত হওয়া। একটা বিলম্বিত স্বপ্নের ক্রমবর্ধমান ভয়াবহতার এর চেয়ে চমৎকার রূপকার কি হতে পারে? প্রথম দৃশ্যটা হল শুকিয়ে যায়, রোদে রাখা টিসমিসের মতো। ধরুন এমন কিছু যা একসময় বেশ রসালো আর প্রাণবন্ত ছিল, কিন্তু দিনের পর দিন উপেক্ষিত হতে হতে সেটা ঠিক ওই রোদে রাখা কিসমিসের মতোই শুকিয়ে আর সংকুচিত হয়ে যায়। একটা সতেজ স্বপ্নের ধীরে ধীরে প্রাণহীন হয়ে যাওয়ার কি দারুণ একটা করুণ রূপক, তাই না? একটা জীবন্ত আশা যখন দীর্ঘকাল অবহেলিত হয়, তার জীবনী শক্তি ঠিক এভাবেই নিঃশেষ হতে থাকে। এরপরে চিত্রকল্পটা একটা ক্ষতের দিকে মোড় নেয়। ঘা হয়ে যায়, একটি যন্ত্রণাদায়ক ক্ষতের মতো। মানে এমন একটা ক্ষত যাকে দীর্ঘদিন অবহেলা করা হয়েছে এবং যার ফলে সেটা একটা যন্ত্রণাদায়ক পচনশীল ঘায়ে পরিণত হয়েছে। সমাজ যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অধিকারকে অবহেলা করে, তখন সেই জমে থাকা হতাশা এই ক্ষতের মতোই বিষাক্ত হয়ে ওঠে। এটা কিন্তু বাইরের কোনো সমস্যা নয়, বরং সমাজের ভেতরের এক গভীর অসুখ। আর সবশেষে বিস্ফোরিত হয় এমন এক ভারী বোঝার মতো, যা ফেটে পড়ে। এই অবিরাম বিলম্বের চূড়ান্ত পরিণতির দ্বারায় একটা অনিবার্য বিস্ফোরণে। এটা যেন এমন এক ভারী বোঝা যাকে আর কোনোভাবে আটকে রাখা সম্ভব নয়।
হতাশা যখন তার চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন তার চারপাশে সবকিছুকে ধ্বংস করে ফেটে পড়ে। এটা সেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ যা যুগের পর যুগ ধরে কেবল জমিয়েই রাখা হয়েছিল। চতুর্থ পর্ব, সতর্কতা এবং বৃহত্তর থিম। এবার একটু বৃহত্তর প্রেক্ষাপটে ভাবলে বোঝা যায় মানুষের আশাকে উপেক্ষা করা আর তার ফলে জন্ম নেওয়া যন্ত্রণার মধ্যে সরাসরি একটা সম্পর্ক রয়েছে। এটা কেবল নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্যই ক্ষতিকর নয়, বরং সমগ্র সমাজের জন্যই এক বিশাল ঝুঁকির কারণ। একটা কথা তো মানতেই হবে, অবিচার করে কখনোই বিনামূল্যে পার পেয়ে যাওয়া যায় না। পুরো আলোচনার মূল বিষয়গুলোকে এক জায়গায় করলে কয়েকটা শক্ত ভিত্তিস্তম্ভ পাওয়া যায়, যেমন স্বপ্ন দেখা, সেই স্বপ্ন পূরণে বাধা পাওয়া ও তা থেকে জন্ম নেওয়া তীব্র হতাশা, জাতিগত বৈষম্যের বাস্তব চিত্র এবং সবশেষে ন্যায় বিচারকে দিনের পর দিন উপেক্ষা করার ভয়ঙ্কর পরিণতি। এগুলোই মূলত এই রচনার প্রধান শক্তি। আলোচনার একদম শেষে এসে একটা বিশাল এবং দীর্ঘস্থায়ী প্রশ্ন সামনে চলে আসে। ন্যায় বিচার উপেক্ষা করার এবং একটা গোষ্ঠীর অধিকারকে দিনের পর দিন ঝুলিয়ে রাখার প্রকৃত মূল্য একটা সমাজকে ঠিক কিভাবে চোকাতে হয়? একটা স্বপ্ন যখন ধ্বংস হয় তখন কি সেটা কেবল একাই ধ্বংস হয়, নাকি পুরো সমাজকেই সেই বিস্ফোরণের মুখোমুখি হতে হয়? এই প্রশ্নটার উত্তর খোঁজার এবং গভীরভাবে ভাবার দায়িত্ব এখন আমাদের সবার।